ঘোষবাড়ির এক পুরানো ইতিহাস আছে। আজকের গল্প জোনাকি পোকা। আমি গোয়েন্দা প্রধান সাফল্য দেবনাথ। গল্প পাঠে কেডি সিনেমা কৃষ্ণ দাস। ঘোষবাড়িতে কেউ থাকে না প্রায় 7 বছর হলো। বাড়ির একমাত্র মেয়ে তৃপ্তি ঘোষ পালিয়ে বিয়ে করার পর থেকে তার দাদু চন্দ্রকোনা ঘোষ ডিপ্রেশনে পড়ে যায়। কারণ চন্দ্রকোনা ঘোষের আকাশ ছোঁয়া সম্মান আছে পুরো এলাকা জুড়ে। আর তৃপ্তি ঘোষ চলে যাওয়ার পর এলাকায় নিন্দার ঝড় উঠেছিল। আর ঠিক তারপর থেকেই কঠিন রোগে আক্রান্ত চন্দ্রকোনা ঘোষ এখন অসহায় হয়ে এসেছেন আমার কাছে। তেনার বক্তব্য, ঘোষ বাড়িতে আর কোনো মানুষ জীবিত নেই। রাত হলেই জোনাকি পোকার উৎসব হয় বাড়িতে। কোথায় থেকে নাকি রাশি রাশি জোনাকি পোকা ভিড় করে বসে। তেনার অনুমান অভিশাপ লেগেছে, সঙ্গে ভূতের উপদ্রব তৈরি হয়েছে। আমি আর বাঁচব না সাফল্য বাবু, শরীরে ভীষণ কষ্ট। বাড়ির সবাই ধীরে ধীরে মারা গেল, আর আমি বা বেঁচে থাকবো কি করে? আর আর রাত হলেই জোনাকি পোকার উপদ্রব, কেমন চারিদিকে অন্ধকার হয়ে যায়, বাড়ির ঝাড়বাতিগুলো নিভে যায়। তা আপনার নাতনির কি খবর এখন? তৃপ্তির কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন চন্দ্রকোনা বাবু। তিনি কান্না করতে করতে বললেন, সেও মারা গেছে, সেও মারা গেছে। তার বরের সাথে ঝগড়া করে ওই গলায় দড়িয়ে দিয়েছে। তার বর? সেও মারা গেছে। দ্বিতীয় বিয়ে করার পর সেই বইয়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছে। আর আপনার পরিবারের বাকি মানুষগুলো? তারাও একের পর এক রোগে মারা গেছে। এই লাস্ট কয়েক বছর আগে সবাই বলছে অভিশাপে বা এই বান মারাতে মারা গেছে। আমি শুনে পুরো অবাক হয়ে গেলাম। একটা পরিবারের প্রত্যেকেই মারা গেল। আমি চন্দ্রকোনা বাবুকে বললাম, আশ্বস্ত করলাম, দেখুন, এরপর থেকে আর ভয়ের কোনো কারণ নেই। আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে আমি যাব এবং পুরো পরিস্থিতি দেখব। আমার কথায় তিনি একগাল হাসি দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এই না হলে সাফল্য দেবনাথ। অনেক অনেক ভালো থেকো বাবা, অনেক অনেক ভালো থেকো। আমি আমার পার্টনার পটলকে নিয়ে পরের দিন বেরিয়ে পড়লাম চন্দ্রকোনা ঘোষের বাড়ির উদ্দেশ্যে। আমরা রাতের আধারে পৌঁছে গেলাম চন্দ্রকোনা ঘোষের বাড়িতে। বাড়িতে প্রবেশ করার আগে একটু চমকে গেলাম। দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক যুবতী, বয়স ওই 20 কাছাকাছি। তার চোখের চাউনিতে যেন এক রাস প্রেমের ইঙ্গিত। গোলগাল চেহারা, ভরাট মুখ, পরনে একটি লাল কুর্তা, শরীরের যৌবন যেন ঝরে পড়ছে। তাকে দেখে লোভ সামলাতে না পেরে পটলা বলে উঠল, ও মাই গড, এই সাফল্য বাবু, মেয়েটা কি সুন্দর যে! আজকে মনে হচ্ছে সাফল্য বাবুর সাফল্য কেউ আটকাতে পারবে না। একটা হদিশ কিছু হবেই। কি সুন্দর দেখতে! উফ, জড়িয়ে ধরে যেন। ওহো, একটু থামো, আমরা একটা কাজে এসেছি, মেয়ে দেখতে নয়। ওহ! দরজায় কড়া নাড়ার আগেই দরজা খুলে গেল। দরজার ওপারে দাঁড়িয়ে চন্দ্রকোনা বাবু। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! এসো সাফল্য বাবু, এসো। তিনি আমাদের যত্ন করে বসালেন আরাম করা একটি সোফায়। ঠিক বসার পরেই ঝাড়বাতিগুলো কেমন নিভে গেল।
চন্দ্রকোনা বাবু ভয়ে বলে উঠলেন, এই শুরু হলো রে বাবা রে, শুরু হলো। এবারে এবারে জোনাকি পোকার উৎপাত শুরু হবে। আমি টর্চ লাইট জেলে চন্দ্রকোনা বাবুকে বললাম, ভয় করবেন না, আমরা যখন এসেছি একটা ইতিহাস তৈরি হবেই। সময় যত বাড়তে থাকে ততই ঝিঝি পোকার আওয়াজ আর জোনাকি পোকার আলোয় ঘর আলোকিত হয়ে যায়। পটলা আমাকে বলল, বলছি ওপরের ওই মেয়েটা কি চন্দ্রকোনা বাবুরই মেয়ে? সত্যি বলছি, ভুলেই গিয়েছিলাম ওই মেয়েটির কথা। কিন্তু চন্দ্রকোনার বাড়িতে আর তো কেউ নেই। তড়িঘড়ি জিজ্ঞাসা করলাম, চন্দ্রকোনা বাবু, ওপরে যে মেয়েটিকে দেখলাম ওটা কি আপনার কেউ? তিনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, যান গিয়ে আলাপ করে আসুন, তারপর কথা হবে। আমি সেটাই করলাম। জোনাকির আলোয় সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরের ঘরে উঠলাম। উঠেই দেখি সেই সুন্দরী যুবতী, যার রূপের সৌন্দর্য জোনাকি পোকার আলোকেও হার মানিয়ে দেয়। আমি তার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল বেশ কিছুক্ষণ। আর তারপর আমি বললাম, আপনার নাম? মেয়েটি একটা শব্দ না করে আমাকে হাত ছানি দিয়ে ডাকলো। তার নেশায় পড়ে আমিও গেলাম। নিয়ে গেল এক অন্দরমহলে। রাজকীয় আয়োজন সেখানে। জানি না এই আয়োজন কিসের। আমি যেখানে বসলাম সেখানে সোনার চাদরে মোড়া একটি পালঙ্ক। দেওয়ালে চারিপাশে ওই মায়াবী সুন্দরীর ছবি, আর প্রতিটা ছবির নিচে লেখা রয়েছে তৃপ্তি ঘোষ। এই ঘরে কোনো জোনাকি পোকা নেই, আছে শুধু রাজকীয় আয়োজন। আমি পটলকে ডাকলাম, পটলা, এ পটলা, পটলা রে। না, পটলা সাড়া দিল না। হঠাৎ সমস্ত আলো বন্ধ হয়ে গেল। পটলার পরিবর্তে মেয়েটি বলে উঠল, কেউ আসবে না, এখানে শুধু তুমি আর আমি। কে কে আপনি? কেনই বা এরকম করছেন? চারিদিকে যা বুঝলাম আপনি চন্দ্রকোনা বাবুর নাতনি। আচ্ছা, আপনি তো মারা গেছেন, তাহলে এখানে কি করছেন? আমার কোনো কথার উত্তর দিল না। হঠাৎই এক বিশাল আকারের জোনাকি পোকা রূপ ধারণ করলেন। পুরো বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। আমার সামনেই বসে রইল চন্দ্রকোনা বাবু। তারপর পাশাপাশি পুরো পরিবারের প্রত্যেকেই বসে রইল আমার সামনে। এক নিমিষে তারাও যেন জোনাকি পোকা হয়ে গেল। আমি জীবনের এই প্রথম ভয়ে ছুটে পালাতে থাকলাম। আর পালাতে গিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম সিঁড়ির মাঝখানে। আর যেখানে পড়লাম সেখানেই দেখি অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পটলার দেহ। আমি তাকে ডাকলাম, পটলা, পটলা, ঠিক আছিস? আরে ওঠ, আরে ভাই ওঠ, না হলে প্রাণটাই চলে যাবে আমাদের। আরে ওঠ। বেশ কয়েকবার ডাকাতে তার জ্ঞান ফিরল। ফিরতেই সে চমকে উঠে বলল, ভাই সাফল্য, এই বাড়িতে চন্দ্রকোনা বাবুই ভূত, উনি জীবিত নয়, আমি নিজে চোখে দেখেছি। চল, আর দেরি করিস না, পালিয়ে চল। আমরা পালিয়ে যাব। আর ঠিক সেই মুহূর্তে চন্দ্রকোনা বাবু আমাদের সামনে স্বয়ং হাজির। কি সাফল্য বাবু, পালিয়ে যাচ্ছেন ভয়ে? এইটুকুতেই এত ভয়? তাহলে আর একটু দেখিয়ে দিই। চন্দ্রকোনা বাবু নিজের হাতে নিজের মুন্ডুটা টেনে ছিঁড়ে এক হাতে মুন্ডু ধরে দাঁড়িয়ে হা হা করে হাসতে থাকে।
কেমন লাগছে? আমার নিজের মুন্ডু নিজে ছিঁড়েছি, কেমন লাগছে? চারিদিকে রক্তে রক্তাক্ত অবস্থা। সেই অবস্থায় আমি আর পডলা ছুটলাম বেলাগাম। ছুটতে ছুটতে বাড়ির শেষ গেটে চলে এসেছিলাম। শেষ গেটটা খুলে বের হতে যাব আর ঠিক সময় একটি লম্বা হাত গেটটাকে আটকে দিল। পেছন দিকে তাকিয়ে দেখি চন্দ্রকোনার বাবুর হাত। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন দোতলার ব্যালকনিতে। এখন কিন্তু তার হাতে মুন্ডু নেই, মুন্ডু যেখানে থাকার সেখানেই আছে। ব্যালকনি থেকে হাত বাড়িয়ে লম্বাভাবে নিচের গেটের দরজাটা টেনে দিল। এই অসম্ভব ক্ষমতা দেখে অসম্ভবভাবে অবাক হয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম গোয়েন্দা হয়ে শুধু চোর ডাকাত ধরি না, আমি তান্ত্রিকের সাধনায় সিদ্ধিলাভ করা একজন সাধু। ওই গেটের কাছেই বসে ধ্যান করলাম। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে টেনে নিয়ে এলাম চন্দ্রকোনা ঘোষকে। চন্দ্রকোনা বাবু বলে উঠলেন, ছেড়ে দে, ছেড়ে দে হারামির বাচ্চা, আমি মানুষ না রে, আমি ভূত। আচ্ছা, তোর মৃত্যু কিভাবে হলো? নাতনির বিয়েটা মেনে নিতে পারিনি, তাই ওকে নতুন করে রাজকীয়ভাবে বিয়ে দিতে চেয়েছিলাম। পুরো পরিবার আমার সাথে সহযোগিতা করেছিল, কিন্তু কোথায় থেকে এক সাধু উপস্থিত হয়েছিলেন, এসে জানালো দ্বিতীয় বিয়ে দেওয়াটা অমঙ্গলের। নাতনির কপালে স্বামী সুখ নেই, অর্থাৎ যেখানে বিয়ে করেছিল সেখানেই পাঠিয়ে দিতে। আর এই কথা শুনে আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম। আমি ওই সাধুকে একটা তরোয়ালের আঘাত করি, আর সেই আঘাতে তার পোষা জোনাকি পোকা মারা যায়। আর সেই ক্ষোভে তিনি দাঁড়িয়ে থেকে আমাদের বান মারে। তারপর থেকে এক এক করে আমরা প্রত্যেকেই মারা গেলাম। এই ইতিহাস একদম অজানা প্রত্যেকের। আমি মন্ত্রের মাধ্যমে চন্দ্রকোনা বাবুকে ভ্যানিশ করলাম। আচ্ছা, তার মানে এইরকম একটা অঘটন, এরকম একটা সত্য মানুষ জানে না। আপনার অভিশাপে মৃত্যুবরণ হয়েছে, পুরো পরিবারটা অভিশাপে মারা গেছে। কেন করেছিলেন ওই সাধুর জোনাকি পোকাকে হত্যা? এটা আপনি ঠিক করেননি। সাধু বাবা হয়তো আপনার ভালো চেয়েছিল, কিন্তু আপনি বিশ্বাস করেননি। আপনার অহংকার, দম্ভ, লোভ, আভিজাত্য, আপনি ধনী সেইটা মনে রেখে মানুষকে মানুষ বলে মনে করেননি। আর ধর্ম, আচার আচরণ, সাধু সন্ন্যাসী এগুলোকে একেবারে বিশ্বাস করেননি, যার ফলে আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। এমনও তো অবস্থায় আমি মন্ত্র উচ্চারণ করে একেবারের জন্য ভ্যানিশ করে দিলাম ওই চন্দ্রকোনা বাবুর আত্মাকে। ওম নমঃ তস্যৈ নমঃ তারিংলা বৈষ্ণবারণে নমঃ নমঃ। আপনারা দেখছেন মন। মন মানে মনের সাথে মনের কথা।